এসুন কই থেকে নিয়ে আসছেন এগুলা? কোথা থেকে নিয়ে আসছেন? বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্য ভরা একটি উপজেলা জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা। এই উপজেলার বুক চিরে বয়ে গেছে বাংলাদেশের অন্যতম প্রধান নদী যমুনা নদী। এই যমুনা তীরে গড়ে উঠেছে অসংখ্য ছোট বড় গ্রাম। তেমনি একটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা নদীর পাড়ের গ্রামের নাম বরখালী গ্রাম। এই বরখালী গ্রামে আজ থেকে অর্ধশত বছর আগে বিয়ে হয়েছিল খায়রুন সুন্দরী নামের এক মেয়ের। খায়রুন সুন্দরীর স্বামীর নাম ছিল ফজল মিয়া। খায়রুন সুন্দরীর ছোট ভাই রফিক খায়রুনের স্বামী ফজল মিয়ার ৩,০০০ টাকা চুরি করার ফলে সেই প্রতিশোধের অংশ হিসাবে খায়রুন সুন্দরীকে যমুনা নদীতে নিয়ে গলায় কলস বেঁধে ডুবিয়ে মারা হয়েছিল। সেই বর্বরচিত ও মর্মান্তিক ঘটনার সাক্ষী বরখালী গ্রামটি আজকে আপনাদের ঘুরে দেখাবো। সবাইকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। সকাল সকাল দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করতে আমি জামালপুর রেলওয়ে স্টেশনে এসে পড়লাম। ঢাকা থেকে ছেড়ে আসে ট্রেনগুলো জামালপুর হয়ে দেওয়ানগঞ্জ পর্যন্ত শেষ গন্তব্যস্থল। একসময় এই রেলপথে অনেকগুলো ট্রেন চলাচল করলেও বর্তমানে 4টি ট্রেন চলাচল করে। আজকে আমাদের যাত্রা হবে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনে। এর ভাড়া জনপ্রতি মাত্র 20 টাকা। এই মুহূর্তে আমরা চলে এলাম জামালপুর রেলওয়ে স্টেশনে। তো দেখুন এই যে এটা হচ্ছে জামালপুর জংশন রেলওয়ে স্টেশন। আর আজকে আমরা এখান থেকে যাব হচ্ছে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনে। তো দেওয়ানগঞ্জ যাওয়ার পর আমরা সেখান থেকে আপনাদের নিয়ে যাব সেই খায়রুন সুন্দরী শ্বশুরবাড়ি বরখালী গ্রামে। এবং আজকের এই ভিডিওতে পুরো বরখালী গ্রাম আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। সেই সাথে যে খায়রুন সুন্দরী ইতিহাস, সেই ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরবো। মূলত আমার লক্ষ্য থাকবে হচ্ছে গ্রাম দেখানোর জন্য আপনাদের। মূলত গ্রামে মানুষের যে জীবনযাপন, কিভাবে তারা বসবাস করছে, কষ্ট করে জীবনযাপন করছে, সেটি আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো আমরা এখন যাচ্ছি এই কমিউটার ট্রেনে জামালপুর থেকে দেওয়ানগঞ্জ, এবং দেওয়ানগঞ্জ থেকে যাব বরখালী গ্রামে। আমাদের কমিউটার ট্রেন চলে আসছে জামালপুর রেলওয়ে স্টেশনে। আমরা এখন এই ট্রেনে যাব জামালপুর থেকে দেওয়ানগঞ্জ। আর জামালপুর থেকে দেওয়ানগঞ্জের দূরত্ব 36 কিলোমিটার, অলমোস্ট প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। আমরা এখন ট্রেনে উঠবো। যেহেতু ট্রেনটা প্রচুর ভিড় হয় এখানে, আমাদের আগে থেকে ট্রেনে উঠতে হবে। দেখুন কত লোকজন, তারা সবাই যাচ্ছে বিভিন্ন জায়গায়। কেউ ঢাকা থেকে আসছেন জামালপুরে, আবার কেউ জামালপুর থেকে যাচ্ছেন দেওয়ানগঞ্জে। আর মূলত এই ট্রেনে ভিড় হওয়ার কারণ হচ্ছে ট্রেনের টিকিটের দাম কিন্তু খুবই কম, মাত্র 20 টাকা দিয়ে কিন্তু দীর্ঘ 36 কিলোমিটার ভ্রমণ করা যায়। এবং ঢাকা থেকে জামালপুর পর্যন্ত টিকিটের মূল্য হচ্ছে মাত্র 80 টাকা। অর্থাৎ আপনি 80 টাকা দিয়ে 180 কিলোমিটার পথ ভ্রমণ করতে পারবেন এই কমিউটার ট্রেনে। ট্রেন ভ্রমণের মাধ্যমে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য খুব কাছ থেকে উপভোগ করা যায়। সেই সাথে দ্রুত ভ্রমণ, স্বল্প খরচ আমাকে বারবার ট্রেন ভ্রমণে আকৃষ্ট করে তোলে। চলতে চলতে মাঠঘাট পেরিয়ে অবশেষে আমি দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম। ব্রিটিশ শাসন আমলে চালু হওয়া দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনটি এই অঞ্চলে মানুষের যোগাযোগের একমাত্র কেন্দ্রস্থল। একসময় যখন যমুনা সেতু ছিল না, তখন উত্তরবঙ্গের 14টি জেলার মানুষজন এই দেওয়ানগঞ্জ হয়ে উত্তরবঙ্গে যাতায়াত করত। কালের বিবর্তনে সেই জৌলুস এখন আর নেই। ব্যস্ততা ও গুরুত্ব কমে গিয়েছে এই দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনের। আমরা দেওয়ানগঞ্জ স্টেশনে এসে পৌঁছালাম। আর এটা হচ্ছে দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন। তো আমরা এখন যাবো হচ্ছে বেলতলি বাজারে, সেখান থেকে অটো দিয়ে যাব দেওয়ানগঞ্জ বাজার। আর দেওয়ানগঞ্জ থেকে যাব আছে আমরা বরখালী গ্রামে। আর বরখালী গ্রামে যাওয়ার পর সেই গ্রামটি আপনাদের আজকে ঘুরে ঘুরে দেখাবো। এই যে দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনের এটি সাইনবোর্ড। এই স্টেশনটি মূলত আসাম বেঙ্গল রেলওয়ের অধীনে ব্রিটিশ আমলে নির্মাণ করা হয়েছিল। তো সেই পুরনো স্টেশনের কিন্তু একটি ঐতিহ্য রয়েছে। আমাদের জামালপুর জেলার সর্বশেষ স্টেশন এটিকে ধরা হয় বর্তমানে, কিন্তু আগে এখান থেকে ট্রেন চলে যেত সরাসরি ঘাট রয়েছে, সেই ঘাটে অনেকে পুরাতন ঘাট বলে থাকেন, আবার বাহাদুরাবাদ ঘাট বলে থাকেন। কিন্তু নদী ভাঙনের ফলে সেই স্টেশনগুলো এখন নেই। আর এটাই হচ্ছে বর্তমানে শেষ স্টেশন। দেওয়ানগঞ্জ বাজার যাবেন? দেওয়ানগঞ্জ বাজার।
দেনগঞ্জ কত করে ভাড়া ভাই? 10 টাকা করে ভাড়া। দেনগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে অবস্থিত বেলতলি বাজার থেকে একটি অটোতে চললাম দেনগঞ্জ বাজারে যাওয়ার জন্য। দেনগঞ্জ থেকে আমাদের যেতে হবে যমুনার তীরবর্তী সেই বোরখালী গ্রামে। দেনগঞ্জ বাজারে পৌঁছে আরেকটি অটোতে চললাম সেই বোরখালী গ্রামের উদ্দেশ্যে। দেনগঞ্জ বাজারটি ছেড়ে যাওয়ার সময় সেই পুরনো দিনের ইতিহাসের কথা মনে পড়ে গেল। এক সময়ের কি ব্যস্ততম ও উত্তর পূর্ব অঞ্চলের গ্রামীণ অর্থনীতির কেন্দ্রবিন্দু ছিল এই দেনগঞ্জ বাজারটি। সেই রমরমা ব্যবসা বাণিজ্য অনেকটা সর্বসন্ত হয়ে গিয়েছে। জামালপুর জেলার প্রত্যেকটি উপজেলা কতটা সুন্দর পরিবেশে ভরপুর সেটা না আসলে আপনি কখনোই বুঝবেন না। বোরখালী গ্রামের দিকে যত এগোচ্ছি ততই যেন আমাদের চোখের সামনে ভেসে উঠলো একের পর এক গ্রাম। আমাদের কাছে গ্রাম দেখতে সুন্দর হলেও গ্রামের মানুষের দুঃখ কষ্টের কথা আমাদের শোনার সময়টুকু হয়তো হয় না। ব্যাটারি চালিত অটো দিয়ে চলতে চলতে আমরা অবশেষে বাহাদুরাবাদ ঘাটে এসে পৌঁছালাম। এখান থেকে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে বোরখালী গ্রামে। বন্ধুরা অবশেষে আমরা চলে এলাম দেওয়ানগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বাহাদুরাবাদ ঘাটে। আর এখন আমরা যাব এই বাহাদুরাবাদ ঘাট থেকে খায়রুন সুন্দরী যে শ্বশুরবাড়ি বোরখালী গ্রামে। আর এখান থেকে বোরখালী গ্রাম যেতে আমাদের সময় লাগবে অলমোস্ট প্রায় 15 মিনিটের মতো। আর এই বাহাদুরাবাদ ঘাটের কিন্তু একটি ঐতিহ্য রয়েছে। একসময় এখানে বাংলাদেশের সবচেয়ে বড় রেল ফেরি সেটি ছিল, কিন্তু আজ থেকে প্রায় 7-8 বছর আগে সেটি এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আর দেখুন এখানে অনেক জেলে নৌকা রাখা হয়েছে। এইসব নৌকা দিয়ে কিন্তু মানুষজন তাদের জীবিকা নির্বাহ করে থাকে। তো আমরা এখন যাব সেই গ্রামে গিয়ে আপনাদের সেই ইতিহাস তুলে ধরবো। আচ্ছা ভাই, এখান থেকে বোরখালী যে গ্রাম আছে এটা কোন জায়গায়? বরখাল। আচ্ছা, ওইখানে যে একটা ইয়ে আসলো আপনার ফজলের বাড়ি ছিলেন, খায়রুন সুন্দরী যে শ্বশুর বাড়ি। আচ্ছা, এটার ইতিহাসটা কি একটু বলতে পারবেন? আমরা একটু জানতে আসছি না, যতটুকু জানেন তা তো জানেন, তাই না? মুরব্বীরা আছে। এখান থেকে কতক্ষণ লাগবে যেতে? 10 মিনিটের মতো। তো আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে, এখান দিয়ে 10 মিনিটের মতো সময় লাগবে তারা আমাদের জানালো। আর যারা স্থানীয় মানুষজন আছে তারা কিন্তু এই ঘটনা নিয়ে কেউ মুখ খুলতে চায় না। চাচা, এখানে যে একটা ইয়ে আছে না আপনার ফজলের বাড়ি, এটা কোন জায়গায়? খায়রুন সুন্দরী শ্বশুর বাড়ি। ওই যে সামনে আরো সামনে যাওয়া লাগবো? স্কুল আছে, ওই স্কুলের কাছাকাছি, স্কুলের আগে। আচ্ছা, আমরা আসলাম অনেক দূর থেকে, বুঝছেন? এই যে ঘটনাটা এটা আসলে কি ঘটছিল একটু বলতে পারবেন? যতটুকু জানেন আমরা একটু আইসি শুনবার জন্য আপনাদের কাছে। ঠিকই ঘটনা ঠিকই আছে, হ্যাঁ। একটু লম্বা করছে আর কি। ওটা তো কলসি ব্যান দিয়ে যে দিছিল নদী ডুবে না, হ্যাঁ। এটাও বাস্তব, এটাও ঠিক। মারছে, মারার পরে মরি গেছে, হান বুদ্ধি করে কি জানতো বাঁচান নাকি, জান বাঁচানোর সাথে মনে করেন যে। আচ্ছা, আমরা শুনছিলাম যে খায়রুনের ছোট ভাই রফিক মিয়া বলে ফজলে 3000 টাকা চুরি করছিল। এটা কি সত্য ঘটনা? 3000 টাকা চুরি করার জন্য খায়রুনের ডবাই মারছে, এটাই তো আমরা শুনি, তাই না? মানুষ ঠিক আছে, হচ্ছে 3000 না 1300 হয়ে, আবার 1300 কথা শুনছি আর কি। শুনছেন? আমরা শুনছি 3000 টাকার কথা। ঠিক আছে, 1300 কথা। যার জন্য খায়রুনের কলসি করে ডবাই মারছে নৌকার নদীর ভিতরে। এটা কোন জায়গায় মারছে বলতে পারবেন? ওই যে যমুনা নদীর ভিতরে। হ্যাঁ, যমুনা নদী, ওই স্কুলটা আছে না, সামনে স্কুল আছে, স্কুলের পশ্চিম পাশে। স্কুলের পশ্চিম পাশে? ও, তাহলে এই ঘটনা এটা তাও কত বছর আগে? 50-60 বছর না? তা তো হবে 50-60 বছর আগের ঘটনা। 15 বছর পার হবে। তাহলে আপনারা যারা মুরব্বী আছেন তারা তো জানেনি সব। না, আমরা তো করিবেন না, এটা 60 নিচে না, আমাদের বয়স 60। তাহলে যে ছবি টবি দেখা টিভিতে, এটা কি আসলে ঘটনা সত্য, একটু লম্বা করি মনে করে না দেখলে তো সময় যাবো না। তাই তো। আচ্ছা, ঠিক আছে স্যার, ভালো থাকেন। যমুনা নদীর তীরবর্তী বোরখালী গ্রাম যেন এক প্রকৃতির কোলে শুয়ে থাকা এক মায়াবী গ্রাম। এই গ্রামের মানুষের জীবন জীবিকা নির্বাহের একমাত্র উপায় হচ্ছে কৃষিকাজ ও নদী থেকে মাছ ধরা। কেউ কেউ আবার ভাগ্য পরিবর্তন ও উন্নত জীবনের আশায় অল্প বয়সে শহরে পাড়ি জমান। গ্রামে থাকা মানুষজন যমুনার তীরবর্তী উর্বর জমিতে ধান, পাট, সবজি ও আখ চাষ করেন। কেউ কেউ নৌকা দিয়ে নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। তো বন্ধুরা, বোরখালী গ্রামে ঘুরতে এসে আমরা দেখলাম যে এখানে একটি নৌকা তৈরি করা হচ্ছে। বর্ষাকালীন সময় তারা এইসব নৌকা দিয়ে কিন্তু মাছ ধরেন, যাতায়াত করে থাকেন। তো আমরা একটু তাদের সাথে কথা বলে জানবো যে নৌকা তারা কিভাবে তৈরি করছেন বা নৌকার খরচ কত লাগছে, একটু আমরা তাদের সাথে কথা বলবো। ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা যে নৌকাটা তৈরি করতেছেন আপনাদের খরচ কেমন লাগতেছে নৌকার? 30,000 টাকা। এর কয় হাত নৌকা? 20 হাত নৌকা, 30,000 টাকা লাগতেছে। আর এই যে কাঠ যে আপনারা ব্যবহার করতেছেন, এই যে কাঠগুলো, এগুলো মূলত কি কাঠ দিয়ে তৈরি করতেছেন নৌকাটা? আম, এই যেগুলো আম, আর এই যে পাশে যেগুলো দেখতে পাচ্ছেন
ইউক্যালিপটাস গাছ। মূলত এগুলো কি আপনার সমস্যা হবে না পরবর্তীতে? যেমন নৌকা কিন্তু অনেক সময় ভেঙে যায়, আবার 2-3 বছর যাবে, এরপরে ভেঙে যাবো, ভালো করা লাগবে। ঠিক করতে হবে। আরেকটা জানি কাঠ আছে, ওইটা তো অনেক দিন থেকে, এটা কি গাছের কাঠ যেটা নৌকা বানায়? ওগুলো কাঠ আমাদের এই জায়গায় পাওয়া যায় না। এই যে গাব গাছের কাঠ বলে না, গাব কাঠ দিয়ে বলে ওগুলো পাওয়া যায় না। পাওয়া যায় না, যার জন্য আপনারা এই কাঠ দিয়ে বানাইতেছেন। এটা সামনে 2-3 বছর যাওয়া যায়। আর এই নৌকাটা পুরোপুরি কমপ্লিট করতে আপনাদের টাইম কয়দিন লাগে? সময় লাগে, মিস্ত্রিরা ভালো জানতে পারবে। মিস্ত্রি তো আপনি, তাই না নাকি? না, যে ইনি হলো মিস্ত্রি, তো হয়েছে চাচা হলো মিস্ত্রি, এই নৌকা তিনি তৈরি করতেছেন। আপনি মিস্ত্রি তাই না? এই নৌকাটা বানাইতে সময় কয়দিন লাগবে? 7 দিন। 7 দিন টাইম লাগে। মানে প্রতি মাসে কতগুলো নৌকা তৈরি করতে পারে? ঠিক আছে, কাম হলে 1 মাসে 3টে নামে। এক মাসে 3টা নামে? 1 মাসে 3টে। আর এটা কিভাবে আপনি তৈরি করেন, মানে চুক্তি হিসাবে নাকি? হ্যাঁ, সত্যি। একটা নৌকায় চুক্তি কত নেন তৈরি করতে? একটা নৌকা সস্তি নেই, 10,000, 8,000, 12,000। 12,000 টাকা চুক্তি নেন। তো আমরা তাদের সাথে কথা বললাম, একটি নৌকা তিনি চুক্তি নেন 10,000, 12,000 টাকায়, এবং এই নৌকার কাজ শেষ করতে মানে এক মাসে তিনি 3টা নৌকা শেষ করতে পারেন আমাদের জানালেন। এবং এই নৌকা আসলে মূলত তৈরি করতেছে ইউক্যালিপটাস যে গাছ, সেই গাছের কাঠ দিয়ে। বর্ষাকাল আসলে তাদের দুঃখ কষ্টে শেষ থাকে না। উজানের পাহাড়ি ঢল আর অতিবৃষ্টির কারণে নদীর পানি যখন চারিদিকে টইটম্বুর হয়ে যায়, তখন কৃষকের কষ্টের ফলানো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নদী ভাঙন ও তীব্র স্রোতের কারণে ভেসে যায় অনেক স্থানীয় ঘরবাড়ি, নিঃস্ব করে দেয় বহু মানুষকে। চাচা, এটা কোথা থেকে নিয়ে আসলেন? কোন জায়গা থেকে নিয়ে আসলেন এগুলো? হ্যাঁ, কোন জায়গা থেকে নিয়ে আসলেন? চরে কি করবেন এই ঘাস দিয়ে? গরু খেলাম। গরু খাবেন? আপনারা কি সকালে গেছিলেন? সকালে গেছিলাম। কেবল আসলেন? গরু কয়টা আপনার? গরু একটা গরু। তাহলে যে চরাঞ্চলে যা যে প্রতিদিন এই ঘাস নিয়ে আসেন, এতে আপনাদের কষ্ট হয় না? কষ্ট হলেও যায় না, আমার ঠাট করি। কি কি আবাদ করেন ওই জায়গায়? ভুট্টা আনুবানা আছে। রান্না খাইছেন? ভুট্টা কতখানি জমি আবাদ করছিলেন? এত মেলাই করছিলাম, 3-4 বিঘা করছিলাম। 3-4 বিঘা? তো অনেক করছেন আবাদ। 3-4 বিঘা কয় মন ভুট্টা হবো জানেন কিছু? ভুট্টা এবার বাসি কমে হয়েছে, 22 মন কে 22 মন? যাক মাশাআল্লাহ, এর দিয়ে তাহলে তো আপনার সংসার চলে যায়। ছেলে মেয়ে কয়জন? 5 জন। 5 জন, মারহাবা। তো চাচারা এই যে নিয়ে আসলেন গ্রাম থেকে ঘাস কেটে, এভাবে প্রতিদিন তাদের রুটিন হয়ে গেছে কিন্তু একটা, এভাবে আসা গ্রাম থেকে ঘাস নিয়ে। তো এই বোরখালি গ্রামে এসে একটি দোকান দেখতে পেলাম, ছোট্ট একটি দোকান। মূলত কি কি এখানে বিক্রি করেন আপনারা একটু বলেন তো? গুড়া সাবান, লবণ, বিস্কিট। এগুলো আপনারা বিক্রি করে থাকেন? প্রতিদিন মানে প্রতিদিন কেমন বেচা কিনি হয় আপনাদের? বেচা কিনা হয় 200-300 টাকা মতন। 200-300 টাকা বিক্রি হয়। তো প্রতিদিন এরকম দোকানে মাত্র 2 থেকে 300 টাকা বেচা কিনি হয়। এবং এই পাশেও কিন্তু একটি রয়েছে দোকান। আন্টি, বেচা কিনি কেমন হয় দোকানে? এনকা হয় না একদম? কম বেশি হয়। তো গ্রামের দোকানগুলো হচ্ছে এরকমই, আসলে বেচা কিনি কম এবং জনসংখ্যা কিন্তু এদিকে কম। যারা রয়েছেন তারা কিন্তু সবাই কৃষিকাজ করেন, হয়তো প্রয়োজনে 2-1টা জিনিস কিনেন। আবার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যায় শহরে তারা যান, মানে দেনগঞ্জে যান, যে কেনাকাটা করেন। তো আপনাদের একটা জিনিস দেখাই, এই যে গ্রামের একটা মিল, এখানে কিন্তু মূলত ধান ভাঙা হয়। এই যে ছোট্ট একটি, আচ্ছা এই মিলে কি কি মানে করা হয়, ধান ভাঙে নাকি? ধান ভাঙা হয়। এটা চালু করবে কখন? চালু এখন ধান ইলেকশন চালু করে। ধান আসলে চালু করে? হ্যাঁ। এখানে কি শুধু ধানই হয় নাকি অন্য কোনো না, ফসল হয়? শুধু ধান? ধানই হয়। এটার মধ্যে ধানই হয়। এই গ্রামে কি শুধু এই একটা মেশিনই, তাই না? আর আছে? গ্রামের মধ্যে তো এখানে মধ্যে এই মেশিন এই একটা মেশিনই, আর নাই? আর নেই। ভাই আসসালামু আলাইকুম, কি করতেছেন? পাট ধুইতেছেন? পাটের সিজন তো শেষ হয়ে গেছে, গা এতদিনও ধুইতেছেন? যে ভাইরা পাট ধুইতেছে এখানে, তারা কিন্তু আসলে খুবই পরিশ্রম করে, গ্রামের মধ্যে তারা থাকে এই প্রত্যন্ত অঞ্চলের ভিতর। কয় মন হবে মনে হয় পাট এগুলা?
3 মণ হবো। কতখানি আবাদ করছিলেন জমিন? 7 কাঠা। তো 7 কাঠা জমি তারা চাষাবাদ করছিলেন। 7 কাঠার ভিতরে 3 মণ পাট হবে আমাদের জানালেন। এটা কোন জায়গায় আবাদ করছিলেন? ওই চরাঞ্চলে। হ্যাঁ, তো চরে আবাদ করছিলেন। এই যে এখন তারা এইভাবে পরিষ্কার করতেছে পাটগুলো। আর এই যে পাটখড়ি, আমরা শোলা বলে থাকি এটাকে। আসলে গ্রাম অঞ্চলে আসলে কিন্তু এসব দৃশ্য দেখা যায় সচরাচর, শহরে কিন্তু এসব দৃশ্য দেখা যায় না। আর গ্রামের মানুষরা কিন্তু খুবই পরিশ্রমী মানুষ, সহজ সরল হয়ে থাকে তারা। বছরের পর বছর প্রকৃতির সাথে সংগ্রাম করে টিকে থাকার চেষ্টা করেন এই অঞ্চলের নদীর তীরবর্তী দরিদ্র মানুষজন। শত বাধা উপেক্ষা করার পরে যেন যমুনার সঙ্গে তাদের এক গভীর মেলবন্ধন রয়েছে। যমুনা যেমন তাদের জীবন জীবিকার মাধ্যম হয়ে ওঠে, তেমনি মাঝে মাঝে সর্বগ্রাসী হয়ে সবকিছু তাদের নিঃস্ব করে দেয়। তবুও এই বরখালী গ্রামের মানুষ মনে করেন এই নদী তাদের একমাত্র বেঁচে থাকার শক্তি। বন্ধুরা, আমরা চলে এলাম সেই কাঙ্ক্ষিত খায়রুন সুন্দরী শ্বশুরবাড়ি, ফজল মিয়ার বাড়িতে। তো দেখুন, এই যে অল্প একটু সামনে কিন্তু ফজল মিয়ার বাড়ি। এখানে কিন্তু খায়রুন সুন্দরী একসময় বউ হয়ে আসছিলেন এই বাড়িতেই, এবং সেই ইতিহাসের ন্যাক্কারজনক ঘটনা কিন্তু এখানেই ঘটেছিল। তো আমরা এখন একটু আপনাদের নিয়ে দেখাবো যে আসলে এই বাড়িটি কেমন। এর আগেও কিন্তু আমার আসা হয়েছিল, আপনারা জানেন অনেকেই। আসলে ইতিহাস তো আসলে সবাই বলতে চায় না, আমাদের তথ্য বের করতে হয়। আসলে এই যে বাড়িটি দেখুন, এই বাড়িতে আসে নাই, তাদের পুরনো বাড়িতে আসছিল খায়রুন সুন্দরী বিয়ে হয়ে। আর এটা হচ্ছে নতুন বাড়ি। নতুন বলতেও প্রায় আরও 30 বছর আগে এই বাড়িটি হয়তো নির্মাণ করা হয়েছে।